আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। 2025-26 অর্থবছরের প্রথম এই সভায় নদী, অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মোট 17টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য আজ সভায় উত্থাপন করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় উত্থাপিত প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 13,161 কোটি টাকা। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে করতোয়া নদী উন্নয়ন, সীমান্তের সড়ক নির্মাণ এবং সারা দেশে আইটি ট্রেনিং সেন্টার স্থাপন। এছাড়া 8টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে, মেডিকেল কলেজ, হাসপাতাল নির্মাণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন দর্শনের প্রতিফলন হিসেবে এই 17টি প্রকল্পকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশে আরও 33টি প্রকল্প অবহিতকরণের জন্য পেশ করা হবে। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ি ভবনে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার আসামিদের মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা সহ পলাতক অন্য 6 আসামির বিরুদ্ধে ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত। 2016 সালের অপারেশন স্ট্রম 26 নামে পরিচালিত ওই অভিযানকে প্রসিকিউশন পক্ষ থেকে জঙ্গি নাটক ও পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে। গত 29 জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। আজ পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ এবং অভিযোগ গঠনের আইনি যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। রোববারের এই হামলায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের প্রিমোরস্ক বন্দর এবং মধ্যাঞ্চলের নিঝনি নভগোরোদ অঞ্চলের নোরসি তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিমোরস্কের গভর্নর আলেকজান্ডার দ্রোজোদেঙ্কো জানান, একটি প্রধান পাইপলাইন ও জ্বালানি ট্যাঙ্কে ফাটল ধরে তেল ছড়িয়ে পড়েছে। এই বন্দরটি রাশিয়ার প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি। অন্যদিকে নিঝনি নভগোরোদ অঞ্চলের গভর্নর গ্লেব নিকিতিন জানিয়েছেন, রাশিয়ার 4র্থ বৃহত্তম নোরসি তেল শোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। স্থাপনাটির 2টি পৃথক ইউনিটে হামলা চালানো হয়, যা রাশিয়ার পেট্রোল উৎপাদনের দ্বিতীয় প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই শোধনাগারটি বছরে প্রায় 1,60,00,000 মেট্রিক টন তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রাখে। ড্রোনের আঘাতে শোধনাগার ছাড়াও একটি বিদ্যুৎ কেন্দ্র এবং কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ফিনল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত প্রিমোরস্কে গত মার্চ মাসেও ড্রোন হামলা হয়েছিল। ইউক্রেনের এই ধারাবাহিক আক্রমণ রাশিয়ার তেল রপ্তানি ও অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। এর মধ্যে লুগানস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে মস্কো। সামগ্রিকভাবে রণক্ষেত্রের এই উত্তেজনা এখন রাশিয়ার গভীর ভূখণ্ডে ছড়িয়ে পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। উল্টো এই জলপথে চলাচলকারী বিদেশি জাহাজের উপর ট্রানজিট ফি বা টোল আরোপ সহ এক নতুন ব্যবস্থার ঘোষণা দিয়েছে তেহরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা স্পষ্ট জানিয়েছে, এই প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজের জন্য এই পথ এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইরানের পার্লামেন্টে পাস হওয়া নতুন বিল অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী নির্দিষ্ট কিছু জাহাজকে এখন থেকে চীনা মুদ্রা ইউয়ান বা ইরানি রিয়ালে টোল পরিশোধ করতে হবে। IRGC জানিয়েছে, পারস্য উপসাগরে নতুন শৃঙ্খলা বাস্তবায়নে তারা চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে রোববার এক এক্স পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে নজিরবিহীন হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার রাত 8টার মধ্যে প্রণালীটি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্পের ভাষায়, ইরানকে হয় নরকের মুখোমুখি হতে হবে, নয়তো পথ ছেড়ে দিতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরান বুঝতে পেরেছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের কাছে পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী এক হাতিয়ার। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয় বলে তেহরানের এই অনড় অবস্থান বিশ্ববাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।
জল্পনা কল্পনার অবসান করে অবশেষে ফরাসি ফুটবলে শুরু হচ্ছে জিদান যুগ। 2026 বিশ্বকাপের পরপরই ফ্রান্সের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন কিংবদন্তি জিনেদিন জিদান। বর্তমান কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর এই মাস্টারমাইন্ডের হাতে এমবাপ্পেদের ব্যাটন তুলে দেবে ফরাসি ফেডারেশন। জিদানের সঙ্গে ফেডারেশনের চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রিয়াল মাদ্রিদকে টানা 3টি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই 53 বছর বয়সী কোচ বড় বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়েছেন কেবল দেশের টানে। আগামী বিশ্বকাপের পর দেশম পদত্যাগ করলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। 1998 বিশ্বকাপের নায়ক এবার কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াবেন, যা ফরাসি ফুটবলে এক নতুন সোনালী প্রজন্মের উত্থান ঘটাবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে জিদানের হাত ধরে বিশ্ব ফুটবলে ফিরছে ফরাসি উন্মাদনা। এদিকে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ক্রীড়ামন্ত্রী আহমাদ দনিয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরিয়ে মেক্সিকোতে না নিলে তেহরান বিশ্বকাপ বর্জন করতে পারে। নিরাপত্তা ইস্যুতে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। সূচি অনুযায়ী 16 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচ খেলার কথা। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে দল পাঠাতে আগ্রহী নয় তেহরান। ক্রীড়ামন্ত্রী জানান, খেলোয়াড়দের প্রস্তুতি চললেও ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। এশিয়া থেকে সবার আগে কোয়ালিফাই করা ইরান এখন ফিফার সিদ্ধান্তের অপেক্ষায়। নিরাপত্তা নিয়ে শতভাগ নিশ্চয়তা পেলেই কেবল সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মেক্সিকো ও কানাডার সাথে যৌথভাবে আয়োজিত এই আসরে ইরানের এমন কঠোর অবস্থান ফুটবল বিশ্বে নতুন উত্তাপ ছড়িয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।